ওসমান হাদির খুনি ফয়সালের গোপন বাসে সেনাবাহিনী অভিযান চালায় 50 কোটি টাকা সোতারা। দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং এই গোপন বাড়িতে এই উসমান হাদি মামলার আসামির সবাইকে আটক করেছে এই মুহূর্তে আজকে। এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালের বাসায় কঠিন অভিযান চালানো হয়। অভিযানে অনেক রহস্য উন্মোচন হয়, তাদেরকে টাকা সহ সেনাবাহিনী আটক করে। বদলে যাচ্ছে কি বাংলাদেশের রাজনীতি? বাংলাদেশের রাজনীতিতে ইয়াং ব্লাড, তাহলে এ এবং বি যুগের পুরোপুরি অবসান হলো কি? পদ্মাপাড় এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেয়া হবে। ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলও বিশ্বাস করবে না। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আজ ঠিক এই ভাষাতেই গর্জে উঠল ইনকিলাব মঞ্চ। হচ্ছেটা কি বাংলাদেশে? কি শুরু হলো? ওসমান হাদির ঘটনার এখনো কুল কিনারা যখন হয়নি, এই ঘটনায় কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন জ্বলছে, বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব একটা দলের দিকে ঝুঁকে গেছে। এটা তো মারাত্মক একটা অভিযোগ। আদির খুনি ওর বাপ মায়ের টুকরা টুকরা করে কাইটে শাহবাগ কুত্তা দিয়ে খাও, ওরে বাঁচাই রাখছো কি কারণে? 218 কোটি টাকা খাওয়ার জন্য? টাকা তো ফেসিস্টটা পালাইতে পেরেছে, আপনারা পালাইতে পারবেন না। এইভাবে এখনো রাজপথে আছে উসমান হাদির কর্মীরা বা উসমান হাদির বক্তরা। তারা সরাসরি সরকারকে আলটিমেটাম দিচ্ছে। আর এইদিকে আজকে দেখতে পারি উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালের বাসায় অভিযান হয় এবং সেই অভিযানে অনেক রহস্য উন্মোচন হয় এবং এই মামলার পিছনে যে শত শত কোটি টাকার একটা কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্টটাও কিন্তু প্রকাশ হয়ে যায় বা সেইখানে তার বাসার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ফয়সাল কি বলে গ্রেপ্তার হয়ে আজকে এবং এই নিয়ে দেশের জনগণরা যে আলটিমেটাম দেয়, এখন জনগণরা কি করতেছে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ওসমান হাদির হত্যাকাণ্ডে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে গায়ের লোম শিউরে উঠবে। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে এই মাস্টার প্ল্যান সাজিয়ে হাদিকে হত্যা করা হয়েছিল এবং সর্বশেষ গোয়েন্দা তদন্তে বেরিয়ে এলো আসল হত্যাকারীর নাম। সকল তথ্যই আজকের ভিডিওতে তুলে ধরব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। একই সাথে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার। শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সভা সমাবেশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক জোরালো বক্তব্য রাখেন। তার বক্তব্যে ছাত্রলীগ ও এর সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। কাজেই আসামিদের রাজনৈতিক পরিচয় ও ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। মূল আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা জানতে চাইলে তিনি বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে অবস্থান দুবাই নয়। আমরা তদন্তে পেয়েছি সে ভারত আছে। এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেয়া হবে। আদির খুনি ওর বাপ মায়ের টুকরা টুকরা করে কাইটে শাহবাগ কুত্তা দিয়ে খাও, ওরে বাঁচাই রাখছো কি কারণে? 218 কোটি টাকা খাওয়ার জন্য? টাকা তো ফেসিস্টটা পালাইতে পেরেছে, আপনারা পালাইতে পারবেন না। হাদি ভাই মঞ্চ গালাগালি করতো, গালাগালি করতো। তো নরমে ভাত নাই, শক্তে ভক্ত নরমের জম। তুমি এই জায়গায় বইয়ে মিঠা মিঠা কথা কই তোমার এই মতো দেখায়। তোমাকে সম্মান রেখে বলতেছে তুমি লড়ো দাদু, তোমার কথা বিশ্ব নাচ, তুমি নাচাই দেখাও, মরার আগে একটা ভালো কাজ করে দেখাও। আদির খুনি ওর বাপ মায়ের টুকরা টুকরা করে কাইটে শাহবাগ কুত্তা দিয়ে খাও, তারপর ওর কিভাবে পয়দা করলো?
ছোটবেলা থেকে দর্শন করতে করতে বড় হয়েছে। এই জানোয়ার না আমাদের বাউফল কালীশুরি ওর বাড়ি, ও আমাদের কালীশুরির পোলা। ও বড় হয়েছে কেন? ওরে ওই ছোটবেলায় তো দাপন করা নাই কেন, মাটি দাও না কেন? ওরে বাঁচাই রাখছো কি কারণে? 218 কোটি টাকা খাওয়ার জন্য? টাকা তো আমরা তো কিছু কম না। 6 তারিখ খেলা হবে, এটা সেমিফাইনাল চলতে, তোমাকে ম্যাচ দেওয়া হইতেছে, মিটি করে তোমাকে ম্যাচ দেওয়া হইতেছে না। আজকে 3 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এই যে বাংলা মোটরের সামনে খুন হয়েছে 2টার সময়, এখন পর্যন্ত হাদি ভাইয়ের অপরাধীকে ধরতে পারে নাই। এই টোটাল সিস্টেম টোটালি ফেক। সরকার ব্যবস্থায় যে যাবে, এদেরকে নিয়ে যদি কেউ এই একটা প্যাটার্নের মধ্যে রাখে, তাহলে বাংলায় ভারতের কাছে বিক্রি হয়ে রয়েছে। তো আমরা যেহেতু এখনো আমরা কি পাই নাই, বিচার পাই নাই। বিচার যদি না পাই থাকি, তাহলে আমাদের করণীয় কি? আমরা নিজেরা কি হবো? শাসক হবো। শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয়, আইন নিষ্প্রয়োজন। আর যদি শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয়, জায়গায় আইন অকার্যকর, তাহলে প্রমাণ রাখে কি? এই যে ইউনূস সরকার কি শাসক মহৎ গুণ সম্পন্ন না? এটা কার উক্তি? প্লেটোর উক্তি। তাহলে এটা বাস্তব। আমি তো একটা সাধারণ মানুষ, প্লেটো তো হচ্ছে যে সুফি মানুষ, সেই কথা বলতে পারছে। তাহলে মিষ্টি কথায় তো সবসময় ভাত আসবে না, গরম কথা তো হাদি ভাই মঞ্চ গালাগালি করতো, গালাগালি করতো। তো নরমে ভাত নাই, শক্তে ভক্ত নরমের জম। তুমি এই জায়গায় বইয়ে মিঠা কথা কয়ে তোমার এই মতো দেখায়। আমি তোমাকে সম্মান রেখে বলছি, তুমি আমার দাদুর বয়সী, ঠিক আছে? সম্মান রেখে বলছি, তোমার হাতে বিশ্ব, তুমি বিশ্বটা তুমি কারো কাছে জবাব দিতে নাই। তুমি কারো কাছে জবাব দিতে নাই। তুমি সবাইকে পেছে ফেলাইতে পারবা, তোমার ওই রকমের জ্ঞান আছে, বিশ্বজয়ী জ্ঞান আছে। তোমার যদি জ্ঞান না থাকে, তুমি মানুষের কাছে দিয়ে দাও, ছাত্রদের কাছে দিয়ে দাও, ছাত্ররা চালাইতে পারবে। ছাত্ররা এই যেই ছাত্র স্বৈরাচার সব স্টার্টে পতন করাইতে পারছে, যেই ছাত্র শেখ হাসিনারে পতন করাইতে পারছে, সেই ছাত্র যে সামনে আসবে, তার যদি বিচার না হয়, তারা কি পতন করাইতে পারবে না? মাইন্ড ইট, কিপ ইন মাইন্ড, মাথা রেখেন ভাই। আপনি আসেন, বসেন, বিচার করেন। বিচার ব্যবস্থা আপনাকে কয়দিন দেবো? এই যে 12 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত বহু টাইম দেওয়া হয়েছে, কিন্তু বিচার করতে পারতেছে না। তার মানে প্রমাণ রাখে কি? আপনাদের সাইন রাখে কি? আপনারা টোটালি ফেক। জনগণের টাকায় ক্ষুদ্র সরকার থেকে বৃহৎ সরকার গঠিত হয়। আমি একটা সরকার, এই জায়গায় যারা আছে সবাই সরকার হয় না, সরকারকে মনোনয়ন করতে হয়। তুমি আমাদের কাছে ভিক্ষার জন্য আসো, আমাকে একটা ভোট দাও, ভিক্ষার থালা নিয়ে আসো। তোমার ভোট আমাদের ভিক্ষুকের দান তুমি নাও দেখে তুমি আজকে সরকার হইয়া তুমি প্যারার গাইতে চড়বা। আর এই বাংলার মধ্যে জামজটের মধ্যে মানুষ দাঁড়াইয়া শীতের মধ্যে কাতরাইবে আর হাদির বিচার চাইবে। কে সংসার নাই মানুষের? কি মনে করছো সংসার নাই? তোমাদেরকে রুট করে কথা কইতেছি, রুট হয়ে গেছে অলরেডি, বুঝছো? মাথা সাইকো হয়ে গেছে, সাইকো সবাই হয়ে যাবে। 6 তারিখ ওয়ান অফ দ্য মাইনর সেন্ড অফ টুডে এন্ড টুমরো ইউ উইল বি সাকসেস ইন দ্য ফিউচার। I will be success, you will be success in the future. আমাদের একটাই সাকসেস, হাদির ভাই রিসার্চ, সরি হাদি ভাই রিসার্চ, ঠিক আছে? কিপ ইন মাইন্ড, রিমাইন্ডেড মেসেজ, ঠিক আছে? টোটাল সিস্টেম টোটালি ফেক। ডিজিএফআই, এনওসআই, সিআইডি টোটালি ফেক। আমাদের টাকা খাইয়া এটা ভিক্ষার দান, আল্লাহর ভিতরে ভিক্ষার দান খাও। জুতার বাড়ি একটাও গালের নিচে পারবে না। 6 তারিখের মাঠে আয়, খেলা হবে, মাঠে আইস। বর্তমান যে প্রশাসন আছে, যে উপদেষ্টা পরিষদ আছে, যারা বর্তমানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাদের এটা অবহেলা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তাদের মনে হচ্ছে যে বাংলাদেশের ছাত্র জনতা, ইনকিলাব মঞ্চের সদস্য এবং বিপ্লবী ছাত্র জনতা, তারা মনে হয় উপদেষ্টা পরিষদ এবং প্রভাবশালী এবং ক্ষমতাবান ব্যক্তি যারা আছে, তাদের কাছে মনে হয় হাদি ভাইয়ের খুন না, মনে হয় খুনের হত্যাকারী যারা আছে তাদের জন্য মনে ভিক্ষা চাচ্ছে। তো তাদেরকে স্পষ্ট মেসেজ, স্পষ্ট বার্তা আমরা বলে দিতে চাই, আমরা আপনাদেরকে সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, অসংখ্য সময় দিয়েছি, সুযোগ দিয়েছি। অনেক হেলাফেলা করেছেন, আর কোনো হেলাফেলা হবে না। এবার হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে ধরে নিয়ে আসতে হবে। তার জন্য এবার ফাইনাল খেলা শুরু হবে। আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত ফাইনাল খেলা শুরু করব। এখন আপনারা জানেন যে ফাইনাল খেলা শুরু করার আগে বেশ কিছু টুর্নামেন্ট হয়ে থাকে, সেমিফাইনাল, আপনার কোয়ালিটি ম্যাচ। আমরা মোটামুটি সেমিফাইনাল পর্যন্ত এগিয়েছি। আমরা সময় দিয়েছি, যেহেতু সময় অলমোস্ট অলরেডি শেষ। আপনারা জানেন যে 6 তারিখ পর্যন্ত ঘোষণা দিয়েছি। 7 তারিখের পর কি হবে? তো 6 তারিখ পর্যন্ত আমরা মার্চ টু ইনসাফ পর্যন্ত আমরা কর্মসূচি দিয়েছি। আমরা শুধু এতটুকুই বলবো যে ফেসিস্টটা পালাইতে পেরেছে, আপনারা পালাইতে পারবেন না, কথাটা মাথায় রাখেন। ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলও বিশ্বাস করবে না। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আজ ঠিক এই ভাষাতেই গর্জে উঠল ইনকিলাব মঞ্চ। আজ ডিবি পুলিশ যখন প্রেস ব্রিফিং করে জানালো যে হাদি হত্যার রহস্য উন্মোচন হয়েছে, যখন তারা বলল মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে, ঠিক তখনই ইনকিলাব মঞ্চ এই তদন্ত প্রতিবেদন বা চার্জশিটকে ছুঁড়ে ফেলে দিল। তারা স্পষ্ট করে জানিয়ে দিল এই চার্জশিট তারা মানে না। প্রবাদ আছে, পর্বতের মুশিক প্রসব। ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী ডিবি পুলিশের এই তদন্ত প্রতিবেদন ঠিক তাই, যেন পর্বতের মুশিক প্রসব। এত বড় একটা হত্যাকাণ্ড, যাকে ঘিরে সারা দেশের রাজনীতি উত্তাল, সেই হত্যাকাণ্ডের দায় চাপানো হলো কিনা একজন ওয়ার্ড কমিশনারের ঘাড়ে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ যে প্রশ্নটি তুলেছেন, তা অত্যন্ত যৌক্তিক এবং গভীর। শহীদ শরীফ ওসমান হাদি কোনো পাহারা মহল্লার নেতা ছিলেন না, তিনি ছিলেন জাতীয় রাজনীতির এক উদীয়মান নক্ষত্র। তিনি কথা বলতেন ফেসিবাদের বিরুদ্ধে, তিনি কথা বলতেন
আধিপত্যবাদের বিরুদ্ধে। এমন একজন জাতীয় ফিগারকে হত্যা করার সাহস বা ক্ষমতা কি একজন শুধু ওয়ার্ড কমিশনারের আছে? জাবেরের ভাষায় সরকার জনগণকে বোকা মনে করেছে। তারা মনে করেছে বাপ্পির নাম দিলেই মানুষ শান্ত হয়ে যাবে, কিন্তু ইনকিলাব মঞ্চ আজ সরাসরি আঙুল তুলেছে রাষ্ট্রযন্ত্রের দিকে। তারা বলছে এই খুনের পিছনে পুরো একটি চক্র এবং খোদ রাষ্ট্রযন্ত্রই জড়িত। যাদের নাম চার্জশিটে আসেনি তাদের আড়াল করতেই এই বাপ্পিকে বলির পাঠা বানানো হলো। সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার রাজপথ প্রকম্পিত ছিল মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে। 10টি পিকআপ ভ্যান, শত শত নেতাকর্মী, শাহবাগ থেকে শুরু করে উত্তরা, মিরপুর, রামপুরা হয়ে যাত্রাবাড়ি, পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করেছে ইনকিলাব মঞ্চ। তাদের হাতে ছিল পতাকা আর মুখে ছিল স্লোগান, হাদি হত্যার বিচার চাই। কিন্তু দিন শেষে ডিবি পুলিশের চার্জশিট তাদের হতাশ করেছে বললেও ভুল হবে, বরং তাদেরকে ক্ষুব্ধ করেছে। জাবের স্পষ্ট করে বলেছে এই চার্জশিটের মাস্টারমাইন্ডদের নাম পুরোপুরি বাদ পড়েছে, সুতরাং এই চার্জশিট আমরা মানি না। সরকার হয়তো ভেবেছিল চার্জশিট দিলেই আন্দোলন থেমে যাবে, কিন্তু আজকের এই প্রতিক্রিয়া প্রমাণ করে আন্দোলন থামছে না, বরং তা আরো তীব্র আকার ধারণ করতে যাচ্ছে। ইনকিলাব মঞ্চ এখন আর শুধু বিচার চাইছে না, তারা এখন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কিন্তু তাদের এই চ্যালেঞ্জের ভাষা কতটা কঠোর এবং তারা কেন মনে করছে যে এর পেছনে ভারতীয় আধিপত্যবাদ বা বড় কোনো শক্তি জড়িত, সেই গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে চলুন এবার আলাপ করা যাক। আব্দুল্লাহ আল জাবেরের সেই উক্তিটি এখন টক অফ দ্য কান্ট্রি। ওয়ার্ড কমিশনের নির্দেশেই হাদিকে খুন, এটা পাগলাও বিশ্বাস করবে না। রাজনীতির সাধারণ ব্যাকরণ বা কমন সেন্স আসলে কি বলে? শহীদ শরীফ ওসমান হাদি কোনো স্থানীয় দ্বন্দ্ব বা জমি জমার বিরোধে মারা যাননি, তিনি মারা গেছেন তার আদর্শিক লড়াইয়ের কারণে। তিনি কথা বলতেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তিনি কথা বলতেন ফেসিবাদের অবশিষ্ট শিকড় উপড়ে ফেলার পক্ষে। আর একজন জাতীয় পর্যায়ের থট লিডারকে হত্যা করার সিদ্ধান্ত কি শুধুই একজন সাবেক কাউন্সিলরের হাতে হতে পারে? তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, যাকে ডিবি পুলিশ মাস্টারমাইন্ড বলছে, তিনি ঢাকা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর এবং যুবলীগ নেতা। ইনকিলাব মঞ্চের দাবি বাপ্পি বড়জোর একজন এক্সিকিউটর বা আদেশ পালনকারী হতে পারেন, কিন্তু আদেশের আসল উৎস বা সোর্স এখনো উঁচুতেই রয়ে গেছে, যে এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ইনকিলাব মঞ্চ মনে করছে পুলিশ প্রশাসন বাপ্পির নাম সামনে এনে আসলে রাঘব বোয়ালদেরকে আড়াল করতে চাইছে। তারা অভিযোগ করছে এই হত্যার নকশা হয়েছে রাষ্ট্রযন্ত্রের গোপন কোনো প্রকোষ্ঠে, যেখানে বাপ্পির মতো লোকেরা কেবল দাবার গুটি মাত্র। ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন, হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন আর সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশের এই বক্তব্যের সাথে ইনকিলাব মঞ্চও একমত, কিন্তু দ্বিমত হলো এই নতুন রাজনীতি কাদের ভয়ের কারণ ছিল? শুধুই কি বাপ্পির, নাকি দেশি বিদেশি কোনো শক্তি যারা চায় না বাংলাদেশের স্বাধীন চেতা কোনো নেতৃত্বের উত্থান হোক? জাবেরের কণ্ঠে তাই আজ ছিল চরম হুঁশিয়ারি। তিনি বলেছেন যে চার্জশিটে আসল খুনিদের নাম নেই, সেই চার্জশিট আমরা মানি না। এর মানে হলো সরকার এখন বড় এক সংকটের মুখোমুখি। পুলিশ তদন্ত শেষ করেছে বলেই দাবি করেছে, কিন্তু যাদের জন্য এই বিচার, সেই সহযোদ্ধারা তদন্তকে প্রত্যাখ্যান করছে। তাহলে এই চার্জশিটের গ্রহণযোগ্যতা বা লেজিটিমেসি আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে জাবের আরো একটি মারাত্মক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন এই লড়াই থামবে না, জনগণ রক্ত দিয়েছে, প্রয়োজনে রক্ত দিবে। এই ভাষা প্রমাণ করে ইনকিলাব মঞ্চ আর কোনো অনুরোধের আসরে নেই, তারা এখন সরকারকে সরাসরি আলটিমেটাম দিচ্ছে। আগামীকালের কর্মসূচিতে হয়তো আরো কঠোর ঘোষণা শুনতে পাবো, যেখানে আইন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠতে পারে। সরকার কি পারবে ইনকিলাব মঞ্চের এই যুক্তির জবাব দিতে, নাকি বাপ্পিকে সামনে রেখেই তারা মামলাটি ক্লোজ করতে চাইবে? ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। তারা সরকারকে একটি বার্তা দিতে চেয়েছিলেন, শান্তিপূর্ণভাবে মার্চ করে তারা বুঝিয়ে দিলেন যে তারা ন্যায় বিচার চান, কিন্তু সরকারের পক্ষ থেকে যে চার্জশিট দেওয়া হলো সেটাকে তারা দেখছেন জনগণের সাথে প্রতারণা হিসেবে। জাবেরের ভাষায় সরকার জনগণকে বোকা মনে করেছে, কিন্তু জনগণ যে বোকা নয় সেটা প্রমাণ করার সময় এখন এসেছে। ইনকিলাব মঞ্চ এবার সরাসরি আঘাত এনেছে আধিপত্যবাদের শিকড়ে। তারা বলছে হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। এখন যদি এই সরকার এই আধিপত্যবাদকে বিদায় করতে না পারে, যদি তারা হাদির প্রকৃত খুনিদের আড়াল করে, তবে এর পরিণতি হবে ভয়াবহ। প্রবাদ আছে, দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও বাঘ হয়ে যায়। ইনকিলাব মঞ্চের নেতারা এখন সেই মেজাজেই আছেন। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, এই জনগণ রক্ত দিয়েছে, প্রয়োজনে রক্ত আরো নেবে। এটি কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি চূড়ান্ত বিদ্রোহের ইঙ্গিত। আগামীকালের কর্মসূচি নিয়ে যে আভাস দেওয়া হয়েছে তা সরকারের নীতি নির্ধারকদের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। এমন কর্মসূচিও আসতে পারে যে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে তারপর আমরা ক্ষান্ত হব। ভাবুন একবার, মাত্র একটি হত্যার তদন্ত প্রতিবেদনে কিভাবে পুরো সরকারের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছে। যদি সত্যি উপদেষ্টাদের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন শুরু হয়, তবে তা কি কেবল শাহবাগে সীমাবদ্ধ থাকবে, নাকি তা ছড়িয়ে পড়বে সারা দেশেই? সরকার এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। একদিকে ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন, যা তারা ঠিক আছে বলেই দাবি করেছে, অন্যদিকে রাজপথের লড়াকু সৈনিকেরা, যারা এই প্রতিবেদনকে আবর্জনা মনে করছে। সরকার কি পারবে ইনকিলাব মঞ্চের ক্ষোভ প্রশমিত করতে, নাকি তাদের অহমিকা বা ইগোর কারণে পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে? এখনই যদি সরকার এই ক্ষোভের আগুন নেভাতে ব্যর্থ হয়, তবে সামনে হয়তো বড় কোনো দাবানল অপেক্ষা করছে। ইনকিলাব মঞ্চের
মঞ্চের এক হাতে আছে পতাকা আর এক হাতে আছে বিচারের দাবি। তারা শপথ নিয়েছে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতাকা নামবে না। আগামীকাল কি কর্মসূচি আসছে? রাজপথ কি আবারও উত্তাল হতে যাচ্ছে, নাকি সরকার কোনো সমঝোতার পথে হাঁটবে? ইনকিলাব মঞ্চের হাতের এই পতাকা কিন্তু কেবল কাপড়ের টুকরো নয়, এটি 5 আগস্টের বিপ্লব এবং শহীদদের রক্তের উত্তরাধিকার। সরকার যদি মনে করে সময়ের সাথে সাথে এই ক্ষোভের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। এখানে অনেক প্রতিবেদনের মাধ্যমে উসমান হাদির ঘটনার অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে এবং অনেক কথা বা অনেক রহস্য উন্মোচন হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং উসমান হাদির মামলা নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।